এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে জামাতের ইন্ডিয়া কানেকশনটাও কি ভেস্তে গেল, এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলতে চাই। গত 1.5 বছরে বাংলাদেশ জামাতে ইসলামী সবচেয়ে বেনিফিশিয়ারি রাজনৈতিক দল বাংলাদেশের। জনসমর্থনে সংক্ষিপ্ত, ছোট, কিন্তু সুযোগ সুবিধার জায়গায় সবচেয়ে বেশি সুবিধা ভোগ করছে জামাত। তথাকথিত জুলাই আগস্টের ছাত্র আন্দোলন, কোটা, চাকরিতে কোটা, কোটার দাবিতে আন্দোলন, তারপরে সরকার পতনের আন্দোলন, পতন ঘটিয়ে আওয়ামী লীগ বিদায়। যারা সরকার পতন ঘটিয়েছে, এই যে এনসিপি কিন্তু একটা নির্বাচন হওয়ার আগেই প্রায় বিলুপ্তির পথে। তারা একটি আসনেও সংসদে যেতে পারবে না, অবস্থাটা এমন দাঁড়িয়েছে। সেই জায়গায় সব বেনিফিটটা বিএনপি নিতে পারেনি, এনসিপি নিতে পারেনি, বেনিফিটটা নিচ্ছে জামাত। আপনারা জানেন যে গতকালকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে এবং সরকার একান্তভাবে চাইছে যে একটা নির্বাচন দিয়ে জামাতের হাতে ক্ষমতা হস্তান্তর করে একটা নিরাপদ প্রস্থান করতে। আর জামাতও চাইছে, জামাত ইতিমধ্যে বুঝে গেছে পুরো মাঠ তাদের দখলে, পুরো মাঠ নিয়ন্ত্রণে, যার দরুন তারাও চাইছে এখন নির্বাচনটা হয়ে যাক। এবং জামাত কতটা কৌশলী, তারা ভারতকেও হাত করবার সব কলা কৌশল রপ্ত করেছে গত 1.5 বছরে। আপনারা দেখেছেন যে পূজা মণ্ডপে গিয়ে জামাত নেতারা গীতাপাঠ পর্যন্ত করেছে। জামাত হিন্দু শাখা খুলেছে, জামাতের হিন্দু প্রার্থী মনোনয়ন দেওয়া হয়েছে খুলনা 1 আসনে। সর্বশেষ গতকালকে ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজ একটি সংবাদ দিয়েছে, চন্দন নন্দী, কৃষ্ণ নন্দী খুলনা 1 আসনে জামাতের প্রার্থী, তার ভিসা ভারত প্রত্যাখ্যান করেছে। এই কৃষ্ণ নন্দীর কাজ কি? ভারতের সাথে নেগোসিয়েট করা, এবং ভারতের সাথে নেগোসিয়েট করার জন্য দেওবন্দের হুজুরদের সাথে জামাত তাদের সমমনা দলগুলোর যে দেওবন্দের হুজুররা আছে, তাদের দলে অনেকে দেওবন্দে পড়াশোনা করেছেন, তাদের শিক্ষক আছে, তাদের বন্ধু বান্ধব আছে, তাদের দিয়ে ভারতে একটা নেগোসিয়েট করার ব্যাপক চেষ্টা চালিয়ে এসে গত 1.5 বছর যাবত। কিন্তু সব চেষ্টার চূড়ান্ত ব্যর্থ হলো যে জামাতের প্রার্থী কৃষ্ণ নন্দীর ভিসা রিজেক্ট করে দিয়েছে। অর্থাৎ সত্যিকার অর্থে এখন পর্যন্ত জামাতকে ভারত কোনোভাবে আমলে নিচ্ছে না। আপনারা খেয়াল করেছিলেন যে আওয়ামী লীগ সরকার পতনের পরেই মাসখানেকের মধ্যে জামাতের আমির শফিকুর রহমান বলেছিলেন যে প্রতিবেশীকে অস্বীকার করা যায় না, প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক রাখতেই হবে, এর বিকল্প কোনো উপায় নেই। কিন্তু সেই প্রতিবেশী জামাতের সাথে সম্পর্ক রাখবে কিনা, কারণ জামাত হচ্ছে পাকিস্তানপন্থী, সেই পাকিস্তানপন্থীর সাথে ভারত সম্পর্ক রাখবে না, এটি আরেকবার প্রমাণিত হলো এই যে কৃষ্ণ নন্দীর ভিসা রিজেক্ট হওয়াতে। আমি ধরে নিলাম যে 12 ফেব্রুয়ারি নির্বাচনটা ইউনূস সরকার করে ফেলল, কিন্তু ভারত যদি না চায় বাংলাদেশ শাসন করা, জামাত ক্ষমতায়ও গেল, বাংলাদেশ শাসন করা কত বড় কঠিন হবে সেটা আপনি ভাবলেও অবাক হন। পাকিস্তান আর বাংলাদেশ কিন্তু এক জিনিস নয়। পাকিস্তানে হাজারো নিষেধাজ্ঞা, সবকিছু অবরোধ করে দিলেও পাকিস্তানের কিন্তু চলাচল, ব্যবসা বাণিজ্যের উপায় আছে, বাংলাদেশের কিন্তু উপায় নেই। ভারতকে ডিঙ্গিয়ে, আপনি স্থলপথে বলুন, আকাশপথে বলুন, ভারতকে ডিঙ্গিয়ে অন্য কোথাও যেতে হয়। বাংলাদেশ সেই দেশ, সেই ভারতের স্বীকৃতি নেই একটা সরকারের, ধরে নিলাম যে জামাত সরকারের, সেই সরকার দেশ চালাবে, এটা তো $1 বিলিয়ন প্রশ্ন। কাজেই ভারত থেকে এখনো পর্যন্ত জামাতের ব্যাপারে কোনো সিগন্যাল নেই। ইউনূস সরকার জামাতের হাতে ক্ষমতা দিয়ে যেতে চায়, কিন্তু আসলে নির্বাচনটাই তো হবে না। কূটনৈতিক খেলাধুলা চলছে, কূটনৈতিক ক্রিয়া প্রতিক্রিয়া এখন পর্যন্ত চলছে। আমাদের কূটনীতি নির্বাচনটাকে হয়তো ঠেকে দিবে শেষ পর্যন্ত, কিংবা ঠেকে দিল না, নির্বাচনটা হয়ে গেল। আমরা অতীতেও খুব শর্ট টার্মের নির্বাচন দেখেছি, নির্বাচনী পার্লামেন্ট দেখেছি। এটা অতীতের বিষয়গুলো আরো ভিন্ন বিষয় ছিল, কিন্তু এটা একদম একপাক্ষিক হয়ে যাবে। জামাতকে ভারত কোনোভাবে সমর্থন দেবে, আর ভারত কোনোভাবে সমর্থন না দিলে সেই জামাত দেশ শাসন করবে, এটা $1 বিলিয়ন প্রশ্ন। জামাতকে নানাভাবে গত 1.5 বছরে ভারত রিজেক্ট করেছে। বিএনপিকে চান্স দিয়েছিল, কিন্তু বিএনপি সেই চান্স নেয়নি। এই যে জামাত হচ্ছে পাকিস্তানি জামাত, এই পাকিস্তানি জামাতের ফাঁদে বিএনপি পা দিয়েছে।
বিএনপি যদি ভারতের ওটা পিক করে নিত, সুযোগটা পিক করে নিত, বিএনপি ক্ষমতায় যেত। কিন্তু বিএনপি ক্ষমতায় যাওয়া খুব কঠিন করে ফেলেছে, ভারতের সাথে সম্পর্ক তৈরি করেনি। এদিকে দেশে নানা রকম অব্যবস্থাপনা, সরকারের সাথে সম্পর্কের জায়গায় জামাত এগিয়ে, সবকিছু মিলিয়ে আসলে বিএনপি একটা ভঙ্গুর অবস্থায় চলে গেছে। জামাত ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে, ক্ষমতায় যাওয়া যায়, যেতে পারতে পারে, কিন্তু শেষ পর্যন্ত সেই ক্ষমতা চর্চা করে দেশ শাসন করা দুঃসাধ্য ব্যাপার হয়ে যাবে, কারণ জামাত পদে পদে রিজেক্ট হয়ে গেল। এবং সর্বশেষ উদাহরণ এই জামাতের প্রার্থী, যতই হিন্দু শাখা করুন, মন্দিরে গিয়ে গীতা পাঠ করুন, হিন্দু প্রার্থী মনোনয়ন দিন, এগুলো আসলে ভারতকে লক্ষ্য করে। এখানে সংখ্যালঘুদের সুযোগ সুবিধা দেওয়ার জন্য নয়, ভারতকে লক্ষ্য করে, ভারতকে আকৃষ্ট করবার জন্য জামাতে ইসলামের এই কর্মকাণ্ডগুলো। এবং ভারত এগুলো খুব ভালোভাবে বুঝতে পারে যে জামাত এগুলো কেন করছে, জামাতের পেছনে দুর্বিসন্ধি পরিকল্পনা আছে। ভারত বুঝতে পেরে এখন পর্যন্ত জামাতকে আসলে পাত্তা দেয়নি। এবং পাত্তা দেওয়ার সর্বশেষ উদাহরণ হচ্ছে এই কৃষ্ণ নন্দীর ভিসা রিজেক্ট হওয়া। কৃষ্ণনন্দের ভিসা রিজেক্ট হওয়ার ব্যাপারে যেটি সবচেয়ে খুব গুরুত্বপূর্ণ হিসেবে জানা যাচ্ছে যে তিনি সর্বশেষ তুরস্ক ভিজিট করেছেন। তুরস্ক ভিজিট করে তিনি ভারতে যেতে চান। অথচ এই কৃষ্ণনন্দী 2013 থেকে 23 সাল পর্যন্ত কমপক্ষে 20 বার ভারত সফর করেছেন। আজকে জামাতে যোগ দেওয়ার কারণে, জামাতে প্রার্থী হওয়ার কারণে, কিংবা প্রার্থী ঘোষণা হলো সেদিন, কিন্তু কৃষ্ণনন্দীর ভিসা আরো কয়েক মাস আগে রিজেক্ট হয়েছে। কৃষ্ণনন্দী ভারতের কাছে গত কয়েক মাস যাবতই, গত জুলাই মাসে তার ভিসা রিজেক্ট হয়েছে। গত কয়েক মাস যাবতই তিনি ভারতের কাছে একটি সন্দেহজনক চরিত্র, যার দরুন তার ভিসা রিজেক্ট হয়েছে। এবং জামায়াত আশা করেছিল যে হিন্দু মানুষজনকে ধরে, দেওবন্দ হুজুরদের ধরে ভারতের সঙ্গে নেগোশিয়েট করবে, কিন্তু সেই আশায় জামাতের গুড়ে বালি। অর্থাৎ ভারতীয় সিগন্যাল জামাত পেল না। নির্বাচন হবে না, নির্বাচন করতে পারলেও দেশ শাসন করতে পারবে না। ভারতকে বাদ দিয়ে বাংলাদেশি বাঙ্গুরা মনে করে যে ভারতকে বাদ দিয়ে চলবে। একটু চারিদিকে চোখ কান খোলা রেখে একটু ঘুরে আসুন, বাংলাদেশের চারপাশ দিয়ে একটু ঘুরে আসুন, দেখে আসুন যে ভারতকে বাদ দিয়ে অন্তত পক্ষে বাংলাদেশের মতো দেশের এক পা চলা সম্ভব না। নানা রকম মেডিসিন আছে ভারতের কাছে, সেই মেডিসিনের একটা একটা করে প্রয়োগ করতে ধরলে টিকতে পারবেন না। কাজেই জামাত যে স্বপ্ন দেখছে সেই স্বপ্ন পূরণ হবে না। এই মুহূর্তে এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।